আবারও বাগানের জন্যে কিছু কেনাকাটা করলাম, সার বীজ আর কি। তো মাঝে মধ্যে এরকম কিনতে হয়, না হলে হয় না। অনেকেই ভাবে যে বিনা পয়সায় হয়তো বা বাগান হয়ে যায়। বাগানে যত বেশি টাকা খরচ করবেন ঠিক তত বেশি কিন্তু ভালো ফলন পাবেন আর কি। তো আমি এবার লাল শাকের বীজ নিয়েছি, কারণ কয়েকদিন আগে আমার হাজব্যান্ড 2 আঁটি লাল শাক 40 টাকা দিয়ে কিনেছিল। তো ভাবলাম কেন নয় আমি এবার লাল শাক করি, অনেক দিন তো করা হয়নি। আর মাটি ছত্রাকনাশক নিয়েছি মাটি শোধন করার জন্যে। তো এটা হচ্ছে বায়োডার্মার। আর হচ্ছে এখানে বীজ নিয়েছি সাম্মামের। তো বীজগুলি মনে হয় এবার হচ্ছে ভালো হয়নি, তো অবশ্যই দেখাবো। আর এই বীজ কখনোই না 100% ভালো হয় না, খারাপ থাকেই। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমার সজনে গাছের জন্য নিয়েছি সেটা হলো এই ট্যাবলেট সার। সজনে গাছে দেখা যায় ওইভাবে সার দেওয়া যায় না, আর অতিরিক্ত সারেরও প্রয়োজন হয় না। তো এর জন্যে ভাবলাম স্লো রিলিজ যেই ট্যাবলেট সারটা আছে সেটা হচ্ছে আমি গাছে দেই। আর এই যে কিছুদিন থেকে আমি বেশ ভালো পরিমাণে ঢ্যাঁড়স খাচ্ছি, সেটা হলো সুমি এই মালিক সিডসের। তো এয়ার মালিক সিডসের। তো এখানে এই বীজটা কিন্তু আমি এর আগেও নিয়েছিলাম, ফলাফল তো আপনারা নিজ চোখেই দেখেছেন। তো হচ্ছে এটা আবারও আমি রোপণ করব। তো এখান থেকে আমি আজকে কিছু বীজ হচ্ছে রোপণ করব, আর কিভাবে করব সেটাও বলবো। আর হ্যাঁ, আজকে আমি কিন্তু আপনাদের এক টবে 3 ধরনের শাকসবজি গাছ বীজ বপন করব, এমনকি সবগুলি পারফেক্টভাবে হবে। তো কিভাবে করব চলেন হচ্ছে আমার সাথে দেখে নিন। তো এখানে দেখলাম ব্যবহার বিধিটাও লেখা আছে, যখন ব্যবহার করব তখন কিন্তু হচ্ছে জেনে নিব। প্রথমেই পুঁই শাকের বীজ নিয়ে চলে এসেছি, আর এই বীজগুলি কিন্তু কেনা না। আমার যে গত বছরের পুঁই শাকের গাছ ছিল সেখান থেকে এই বীজগুলি আমি রেখেছিলাম। তো এখানে মাঝখানে আমি কয়েকটা ছোট ছোট গর্ত করে নিয়ে বীজগুলি দিয়ে দিব। প্রথমে ভেবেছিলাম দুটো করে দিব, তাহলে কিন্তু দেখা যায় একটা না হলেও আরেকটা হবে, কিংবা দুটো হলে পরে উঠিয়ে ফেলবো। তো যেহেতু আমি একটা অন্যরকম প্ল্যান করেছি, এর জন্য আর কি আবারও হচ্ছে একটু চেঞ্জ করলাম। প্রথমে দুটো করে দেওয়ার পরে আবার আলাদা করেছি। আর আপনারা যারা এই পর্যন্ত পুঁইয়ের শাক মানে পুঁই শাকের বীজ রোপণ করেন নাই, তারা অবশ্যই করে নেবেন। এখন কিন্তু একদম পারফেক্ট সময়। আমি এতদিন করিনি, কারণ আমি জানি যে আমি ওভাবে যত্ন নিতে পারবো না, কিংবা হচ্ছে রোগাক্রান্ত বেশি হবে, এর জন্যে কিন্তু আমি রোপণ করিনি। তো এই যে দেখেন, এখানে কিন্তু আমি আবারও বীজগুলি এখান থেকে কমিয়ে নিচ্ছি 2টা করে দেওয়ার পরও এলোমেলোভাবে থাকলে এই পুঁই শাকের গাছগুলি আমি ছোট অবস্থায় উঠিয়ে খেয়ে নিতে পারবো এই আশায়। আর মাঝখানে যেই বীজগুলি দিয়েছি এখান থেকে 2টা চারা রেখে আমি মাচায় বড় করব, মাচায় তুলে দেব। আর তার সাথে আরও একটা বীজ দিব, সেটা হলো সাম্মামের। এবার আপনাদের একটু বুঝিয়ে বলি যে আমি একসাথে 3 ধরনের বীজ কিভাবে চাষ করব। দেখা যায় পুঁই শাক বড় হতে হতে, খাওয়ার উপযুক্ত হতে হতে কিন্তু সাম্মাম হচ্ছে ধরে যাবে। আর সাম্মাম ধরতে বেশি সময় লাগে না, খুব বেশি মাটিরও প্রয়োজন হয় না, তাই 2-1টা গাছ কিন্তু দেয়াই যায়। আর এই সাম্মামটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা ফল ছিল। যখন বাংলাদেশে প্রথম দিকে আসে তখনও কিন্তু আমি কিনেছিলাম বীজ, ওইখান থেকে 2-1টা চারা হয়েছিল, সেখান থেকে বেশ অনেকগুলা সাম্মাম খেয়েছি। আবার কিছু মানুষেও খেয়েছে, চড়ে খেয়েছে, আবার হচ্ছে কিছু প্রাণীতে বা বানরে খেয়েছে, প্রচুর পরিমাণে ধরেছিল। খেতে কিন্তু বেশ, আপনাদের সাথে ছবি শেয়ার করব, যদিও এটা অনেক আগের, অত ঘোলাটে বোঝা যায় না, তাহলে বুঝতে পারবেন আপনারা। তো যাই হোক হচ্ছে, এবার কেন ঠগেছি শুরুতেই বলেছিলাম যে মনে হয় বীজ কিনে ঠগেছি। তো বীজগুলি কিন্তু সব পরিপক্ক ছিল না, ছোট বড় অপরিপক্ক এরকম অবস্থা। তো যাই হোক হচ্ছে, রিজিকে যদি থাকে তাহলে এর ভিতর থেকে 2-1টা চারা উঠে যাবে। আর এবার আমি পুঁই শাকের জন্য 2টা টব নির্বাচন করেছি, পাশাপাশিই রেখেছি, যেন একসাথে উঠতে পারে, জায়গায় জায়গায় না থাকে। গত বছর তো 2 জায়গায় 2টা ছিল, তো এখানেও সেমভাবে আমি হচ্ছে মাঝখানে এবার প্রথমে দিয়ে দিয়েছি কিন্তু সাম্মামের, তারপরে আমি কিনারা দিয়ে কিছু হচ্ছে মানে মাঝখানেই গোল করে কিছু পুঁই শাকের বীজ দিয়ে দেবো, আর কিছু ছড়িয়ে দিয়ে দেবো। আর তার সাথে আর একটা আমি বীজ রোপণ করব, সেটা অবশ্যই হচ্ছে দেখবেন
আমি কিভাবে করি আর আপনাদের ডিটেলসে আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো পুঁই শাক হচ্ছে খুব অনায়াসেই কিন্তু ছাদ বাগানে হয়ে যায়। আমার কিন্তু গত বছর প্রচুর পরিমাণে হয়েছিল। তো যাই হোক, এবার হচ্ছে আপনাদের বলি আমি আরেকটা যেই মানে বীজ বপন করব সেটা হলো শাকের বীজ। আর হচ্ছে কী শাকের বীজ সেটা আপনাদের বলি, সেটা হচ্ছে লাল শাকের বীজ। আর হ্যাঁ, আমি লাল শাকের বীজ বপন করার আগে অবশ্যই কিন্তু পানি দিয়ে পুরো টবটা ভিজিয়ে নিব। এতে করে যখন লাল শাকের বীজগুলি দিব কোথাও হচ্ছে সরে যাবে না, কিংবা ভিতরে মাটির নিচে চলে যাবে না। তো লাল শাকের বীজটা আমি কিভাবে দেই আপনাদের হচ্ছে অবশ্যই শেয়ার করব। তার আগে বলি, এই যে 3য় নাম্বার বীজ যেটা লাল শাকের, সেটা হচ্ছে দেখা যায় 25 দিনের ভিতরে আমি হারভেস্ট করে নিতে পারবো। গাছগুলি যখন বাড়তে শুরু করবে ঠিক সেই পর্যায়ে সারের প্রয়োজন পড়বে, ঠিক সেই পর্যায়ে পর্যন্ত লাল শাকটা হচ্ছে আমার টবে থাকবে। তারপরে কিন্তু শাক উঠিয়ে আমি গাছে সার দিতে পারবো। আর এই যে দেখেন, আমি একদম টবের কিনারা ঘেঁষে কিন্তু লাল শাকের বীজগুলি দিচ্ছি, আর মাঝখানটা ফাঁকা রেখেছি। মূলত যেখানে বেশি পরিমাণে বীজ রেখেছি সেই জায়গাটায় ফাঁকা রেখেছি, এতে করে ওই গাছগুলিও ঠিকঠাক মতো বড় হবে। আর কিনারা দিয়ে যে লাল শাকের বীজগুলি দিচ্ছি, এই শাকগুলিও কিন্তু আমি 20 থেকে 25 দিনের ভিতরে খেতে পারবো। এতে করে দেখা যায় একসাথে আমি 3টা খেলাম। প্রথম ধাপে লাল শাক খাবো, মানে লাল শাক উঠবে হবে। দ্বিতীয়ত আসবে হচ্ছে সাম্মাম। যখন সাম্মাম ধরে যাবে তারপরে দেখা যায় আর গাছ সেভাবে বাড়বে না বা খাবারের প্রয়োজন হবে না। তারপরে যখন পুঁই শাক একদম বাড়তে শুরু করবে তখন কিন্তু সাম্মাম শেষ হয়ে যাবে। এভাবে করলে দেখা যায়, এভাবে করে যদি আপনারা বীজ রোপণ করেন একই টবে পর্যায়ক্রমে, তাহলে হচ্ছে কিন্তু আপনারা এক টবে একাধিক সবজি চাষ করতে পারবেন। আর এদিকে আলিফ বীজ বপনের জন্য কিন্তু পাগল হয়ে গেছে, তো ওকে ওইগুলি দেই নাই, এগুলি এখানে একটু লাল শাক দিলাম। আর হ্যাঁ, এবার হচ্ছে পালং শাক যেই টবে করি এই টবে কিন্তু আমি এবার লাল শাক দিব। আর পালং শাকের বীজ রেডি এখনও হয় নাই, কিনিনি, যেহেতু আমার গাছেই অনেক ধরেছে, মানে লাল শাক পালং শাকের রেখেছিলাম বীজের জন্য, সেখান থেকে হয়েছে। তো প্রচুর পরিমাণে হয়েছে, তবে সময়টা অনেক লাগছে এই আর কি। তো হচ্ছে দেখা যায় যে যাদের অনেক জায়গা আছে তারা কিন্তু অনায়াসেই পালং শাকের বীজ রেখে দিতে পারেন, তাহলে অল্পতেই কিন্তু আপনাদের একবার কেনার পরে আর কখনোই কিনতে হবে না, প্রচুর পরিমাণে পালং শাকের বীজ হয়। তো ওকে দেওয়ার পরে আমি আবার সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ও তো বাচ্চা মানুষ, খুব ভালো করে দিতে পারবে না, কখনো কোথাও বেশি কোথায় কম। আর বীজের পরিমাণ একটু বেশিই দিলাম, কারণ দেখা যায় সব বীজগুলি গজাবে না, কিংবা যদিও গজায় কিছু কিছু পচেও যায়। শাক যেহেতু একটু পানির এদিক ওদিক হলেই কিন্তু পচে যায়, গরমকালে যেহেতু রোপণ করছি। আর এই অতিরিক্ত বীজগুলি আমি একটা টবে ছড়িয়ে দিব। তো টব নির্বাচন করতে করতে আমি সজনের এই টবটাই দিয়ে দিলাম। আর এগুলি কিন্তু মূলত পাখির জন্যই দিয়ে দিচ্ছি, আমিও খাবো আর তার সাথে সাথে পাখিরাও খাবে। আর হ্যাঁ, আমি যেইগুলি খাবো সেগুলি কিন্তু পাখির হাত থেকে রক্ষার জন্যে আমি সাথে সাথে বীজ রোপণের সাথে সাথেই মশারি দিয়ে ঢেকে দিয়েছি। আপনারাও অবশ্যই আপনাদের প্রিয় শাকসবজির গাছগুলি বা ছোট ছোট চারাগুলিকে এভাবে করে ঢেকে দিবেন। এতে করে মাটির আর্দ্রতা কিছুটা হলেও ধরে থাকবে, মানে রস থাকবে মাটিতে, শুকিয়ে যাবে না একদম। আবার হচ্ছে পাখিও খেতে পারবে না। ঢাকা শহরে কিন্তু চড়ুই পাখি প্রচুর পরিমাণে বিরক্ত করে। তো আপনারা আপনাদের অব্যবহৃত মশারিগুলি দিয়ে আপনাদের প্রিয় গাছগুলি এভাবে করে রক্ষা করতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই।